আপনারা এটা পড়ে নেবেন যে বামপন্থী রাজনীতি কিভাবে বাংলাদেশের অভ্যুদয়ে ভূমিকা রেখেছিল। তালুকদার মনিরুজ্জামানের মতামতটাই আমরা এখানে ব্যবহার করব। এই জন্য আপনারা এই বইটা, ছোট বই, আমি পিডিএফ শেয়ার করেছি। আপনারা উত্তরের জন্য যতটুকু প্রয়োজন আপনারা নোটস নিয়ে উত্তর রেডি করবেন। এটা গেল বামপন্থী রাজনীতি ও বাংলাদেশের অভ্যুদয় শীর্ষক প্রশ্নের বিষয়। আর দ্বিতীয়ত হচ্ছে, আজকে আমরা যে ক্লাসটা করব এই একটু মিক্সড আলোচনা। সেটা হচ্ছে বাঙালি জাতীয়তাবাদের উত্থান কিভাবে হলো, এই পর্যায় পর্যন্ত আমরা যেটা কথা বলবো। আমি যে লেকচারটা আপনাদেরকে শেয়ার করেছি, এই লেকচারটার একটা দুর্বলতা আছে। দুর্বলতা হচ্ছে এখানে তেমন কোনো পরিসংখ্যান ব্যবহার করা হয়নি। ব্যবহার করা হয়েছে মানে বক্তব্য দেওয়া হয়েছে, কিন্তু পরিসংখ্যান ব্যবহার করা হয়নি। তো আপনারা যে কোনো অ্যান্সারে যদি পরিসংখ্যান ব্যবহার করেন তাহলে সেটা অনেক বেশি প্রাসঙ্গিক হয় এবং যুক্তিযুক্ত হয়। রিসার্চের ভাষায় বলে আমরা পরিসংখ্যান থেকে যুক্তি খুঁজি। যে আমরা যে উত্তরটা দিয়েছি, বাঙালি জাতীয়তাবাদের উত্থান কিভাবে হলো, এবং বাঙালি জাতীয়তাবাদের উত্থানের সঙ্গে সঙ্গে বাংলাদেশ নামক রাষ্ট্রের অভ্যুদয় বিষয়টাও জড়িত, যে বাংলাদেশের অভ্যুদয় কেন হলো। এক্ষেত্রে আমরা একটা মেজর মানে যুক্তিকে খণ্ডন করেছি। একেবারে বলা যায় যে যুক্তিটা ডোমিনেট করে আর কি, বাংলাদেশের অভ্যুদয়ের হিস্ট্রিকে ডোমিনেট করে, সেই যুক্তিকে খণ্ডন করেছি। মানে সেটা আমরা নিচ্ছি না। সেটা হচ্ছে আপনার অসমতা সম্পর্কিত যে যুক্তি, মানে বঞ্চনা, অর্থনৈতিক বৈষম্য সম্পর্কিত যে যুক্তি, এই যুক্তিকে কিন্তু আমরা অস্বীকার করছি। যে বাংলাদেশের সৃষ্টি, আমি মূল বিষয়টা বলি, বাংলাদেশের সৃষ্টি বৈষম্য তথ্য থেকে নয়। আপনারা ক্লিয়ারলি জিনিসটা পার্থক্য বোঝার চেষ্টা করুন। বাংলাদেশের অভ্যুদয় বৈষম্য তত্ত্ব থেকে উদ্ভূত নয়। বাংলাদেশের অভ্যুদয় হয়েছে মূলত বাঙালি এবং অবাঙালি দ্বন্দ্ব থেকে। বাঙালি এবং অবাঙালি দ্বন্দ্বের একটা পর্যায়ে এসে বাঙালি জাতীয়তাবাদে উদ্বুদ্ধ হয় গোটা পূর্ববঙ্গের মানুষ, পূর্ব পাকিস্তানের মানুষ। তার ফলেই বাঙালি জাতীয়তাবাদের উদ্ভবের সঙ্গে সঙ্গেই বাংলাদেশ নামক রাষ্ট্রের অভ্যুদয় জড়িত। সেটা হচ্ছে আমাদের মেইন আর্গুমেন্ট। তো এটার জন্য আমাদের কিছু পরিসংখ্যান ব্যবহার করলে খারাপ হয় না। আপনারা পরিসংখ্যানটাও ব্যবহার করতে পারেন সঙ্গে সঙ্গে, বিভিন্ন যুক্তিতে, বিভিন্ন প্রসঙ্গে এখানে এসে। আর একটা জিনিস বলি, যে একটা ক্লাস লেকচার কিন্তু সম্পূর্ণ নয়। আপনারা যদি পুরো ক্লাস লেকচারটা মনে করেন যে স্যার একটা রিটিং, একেবারে লিখিত একটা ক্লাস লেকচার দিয়েছেন, এটাই হচ্ছে মানে বলা যায় যে অপরিবর্তনীয়, অখণ্ডনীয়, তাহলে সেটা ভুল। আপনারা ক্লাস লেকচারের সঙ্গে সঙ্গে মূল টেক্সটগুলো পড়বেন। আমি টেক্সট বইগুলো বলেছি। একটা হচ্ছে বদরুদ্দিন উমরের ইমার্জেন্স অফ বাংলাদেশ। সেকেন্ডলি, পরিসংখ্যানের জন্য আমি যদি বলি, সেটা হচ্ছে রওনক জাহানের পাকিস্তান ফেলিওর ইন ন্যাশনাল ইন্টিগ্রেশন। এরকম বইগুলো, লেফটেন্যান্ট কর্নেল কামাল মতিনুদ্দিন আহমেদের ট্র্যাজেডি অফ এরর্স, এরকম অনেকগুলো বই রয়েছে। তো আপনারা ইনফরমেশনগুলো যেখানে যা আছে মোটামুটি ঠিক আছে, কিন্তু ইন্টারপ্রিটেশনের ক্ষেত্রে, যেমন রওনক জাহান অনেক জায়গাতেই ইন্টারপ্রিটেশনে চাপাবাজি করেছেন, ইন্টারপ্রিটেশনটা সঠিক হয়নি। তো আপনারা ইন্টারপ্রিটেশনের সময় আপনাদের মতো করে দিবেন, কিন্তু পরিসংখ্যান থেকে যুক্তিগুলো নিতে হবে। আমি এতক্ষণ যা বললাম, আপনারা কি বুঝতে সক্ষম হয়েছেন?
আলভি, বোঝা যাচ্ছে যে একটা জিনিস তো আমরা বুঝতে পারছি যে ইনভেস্টমেন্টের জন্য অনুকূল পরিবেশ সেটা পশ্চিম পাকিস্তানে প্রথম থেকে ছিল। আগের দিনও বলেছি, আবারও বলছি, বন্দর সুবিধা, বিমানবন্দর, অন্যান্য ইনফ্রাস্ট্রাকচার, রোডস এন্ড হাইওয়েজ, তারপরে রাজধানী, এইসব উপাদানগুলো, তারপরে প্রাইভেট উদ্যোক্তা মানে ব্যক্তি পুঁজির উপস্থিতি, তারপরে সামরিক বেসামরিক আমলাতন্ত্র, প্রত্যেকটা ক্ষেত্রেই পশ্চিম পাকিস্তান জন্মগতভাবে সুবিধা পেয়েছিল। এই সুবিধা নিয়েই পাকিস্তানের প্রথম 10 বছর আপনার প্রচুর ডেটা পাওয়া যায়। এই ডেটাগুলো এখন বলেও শেষ করা যাবে না। প্রথম 10 বছর আপনার মানে দেখা যাবে যে আপনার পার ক্যাপিটা ইনকাম, গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট থেকে শুরু করে সবগুলো জায়গায় দেখা যাবে যে পূর্ব বাংলা বা পূর্ব পাকিস্তান অপেক্ষাকৃত স্ট্যাগনেন্ট সোসাইটি ছিল, কোনো সন্দেহ নেই। 58 পর্যন্ত বা 59 পর্যন্ত টোটাল প্রথম 10 বছর 12 বছর একটা স্ট্যাগনেন্ট সোসাইটি। আপনারা একটা জিনিস চিন্তা করেন, খুবই কম আলোচনা হয় যে আইয়ুব খান রিয়েলি ট্রাই করেছিলেন যে অর্থ বরাদ্দ বাড়িয়ে পূর্ব পাকিস্তানের সাথে যে ধরনের বৈষম্য আছে সেটাকে কাভার করা। একটা পিছিয়ে পড়া জনগোষ্ঠী, কোনো সন্দেহ নেই, 47 থেকে আমরা পিছিয়ে, সেই পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে ওই একই কাতারে পৌঁছানোর জন্য তিনি কিন্তু ট্রাই করেছেন। তো এটা আইয়ুব খানের ওয়ার্স প্রোগ্রাম কেন ওয়ার্ক করলো না, কেন এটা ফেল করলো, সেটা আমরা কালকের ক্লাসে আলোচনা করবো ইনশাল্লাহ। তো আমরা তো আর আছি বোধহয় 1 মিনিট। তো আজকে এই পর্যন্ত কারোর কোনো প্রশ্ন শোনা হলো না, আলোচনাও শোনা হলো না। কালকে আপনারা কি 8টায় বসতে পারবেন? জি স্যার, পারবো স্যার। কালকে আপনারা তাহলে একটু 8টায় বসেন। কালকে দেখি আমি আরো 2টা বিষয় নিয়ে কথা বলে ক্লাস শেষ করে দিতে পারি কিনা। জি স্যার। ঠিক আছে আলভি? জি স্যার, থ্যাংক ইউ স্যার। জি ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। হ্যাঁ, কেউ কিছু বলতে চাচ্ছিলেন? স্যার, এই যে আজকের যে পরিসংখ্যান টেবিলগুলা, এগুলো একটু আমাদের শেয়ার করা যায় না? অবশ্যই যাই, আমি দিয়ে দেবো, কালকেই দিয়ে দিব। ঠিক আছে স্যার, দিয়ে দিন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।